স্মৃতি এবং গৌরী দুই যা তাদের স্বামী এবং ছেলে মেয়েদের সঙ্গে বাস করে। দীনেশ এবং বাদল এক প্রাইভেট অফিসে চাকরি করে। আর একদিন ছুটির দিনে দীনেশ এবং বাদল তাদের পরিবারকে নিয়ে তাদের এক বন্ধু তুহিনদের বাড়িতে যায়। সেখানে গিয়ে তুহিনের বউ চম্পার সঙ্গে স্মৃতি এবং গৌরীর প্রথমবারের মতো আলাপ হয়। আর সবাই মিলে গল্প করতে বসে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই চম্পা রান্নাঘরে চলে যায় অতিথিদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে। তুহিনের উপর প্রচন্ড রাগ ধরছে। দুদিন ছাড়া কাউকে না কাউকে বাড়িতে নিমন্ত্রণ করে, আর আজকে আমাকে আগে থেকে কিচ্ছু বলেনি যে বাড়িতে ওদেরকে নিমন্ত্রণ করেছে। আমি তো বাড়িতে কিছু নিয়ে এসে রাখিনি, এবার ওদেরকে কি খেতে দেব? আইডিয়া, বাড়িতে আমি ফুচকা ভেজেই রেখেছি, আর ফ্রিজে তো টক দইও পেতে রেখেছি। আমি বরং ওদের জন্য দই ফুচকা বানিয়ে দিই, কারণ মেয়েরা তো সবাই ফুচকা খেতে ভালোই বাসে। এই ভেবে চম্পা বাড়িতেই ভেজে রাখা ফুচকা এবং বাড়িতে পাতা টক দই দিয়ে কিছুক্ষণের মধ্যেই সবার জন্য দই ফুচকা বানিয়ে ফেলে। আর সেই দই ফুচকা দেখে প্রীতি এবং গৌরী দুজনেই একে অপরের দিকে তাকাতাকি করতে থাকে। আর তারা একে অপরের কানে ফিসফিস করে বলে, এরা আমাদেরকে কোথায় নিয়ে এলো রে? আমরা প্রথমবার এদের বাড়িতে এলাম আর আমাদেরকে শুধুমাত্র ফুচকা খেতে দিচ্ছে। আমি তো ভেবেছিলাম আমাদের জন্য নিশ্চয়ই বিরিয়ানি, পোলাও কিংবা ভালো কোনো খাবার রান্না করে রাখবে। তুহিনদার বউ কিন্তু ভীষণ চালাক, বাইরে থেকে কম টাকায় ফুচকা কিনে নিয়ে এসে চালিয়ে দিচ্ছে। কি আর করা যাবে, মনে হচ্ছে ফুচকা খেয়েই আমাদেরকে আজকে বাড়ি যেতে হবে। ভেবেছিলাম এখান থেকে ডিনার করে তারপরে যাব, কিন্তু এখন মনে হচ্ছে বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। কি হলো বৌদি, তোমরা ফুচকা খাচ্ছ না কেন? আরে আমি নিজে হাতে স্পেশালি তোমাদের জন্য বাড়িতেই দই ফুচকা বানিয়েছি, খেয়ে দেখো, তোমাদের দারুণ লাগবে। আসলে আমরা বাইরের খাবার খুব একটা খাই না তো, তাই আমি সবকিছু বাড়িতেই রান্না করি। এমনকি টক দইও আমি বাড়িতেই পেতেছি। শুধু শুধু দোকান থেকে টক দই কিনতে গেলে টাকাও বেশি লাগে, আবার টক দইয়ের কোয়ালিটিও ভালো হয় না। চম্পার কথা শুনে স্মৃতি এবং গৌরী দুজনেই দই ফুচকা খেতে শুরু করে। আর অদ্ভুতভাবে সেই দই ফুচকা খেয়ে স্মৃতি এবং গৌরীর দুজনেরই প্রচন্ড পরিমাণে ভালো লাগে। তাই তারা গপাগপ করে একটার পর একটা দই ফুচকা খেতে থাকে। আরে চম্পা, তুমি তো দারুণ দই ফুচকা বানিয়েছো। এর আগেও আমরা দই ফুচকা খেয়েছি, কিন্তু এতটা টেস্টি দই ফুচকা আমরা কখনো খাইনি। সত্যি দারুণ দারুণ, তোমার হাতে মনে হচ্ছে জাদু আছে। কিরে গৌরী, তোর কেমন লাগছে ফুচকাগুলো? দারুণ দারুণ, আমি তো চম্পার হাতে দই ফুচকা খেয়ে একেবারে চম্পার ফ্যান হয়ে গেলাম। মনে হচ্ছে চম্পা, তোমাকে আবার আমাদের জন্য দই ফুচকা বানাতে হবে, কারণ দেখো সব দই ফুচকা প্রায় শেষই হয়ে গেল। তুমি এত টেস্টি দই ফুচকা কিভাবে বানাতে শিখলে বলো তো? প্লিজ আমাদের জন্য আরো দই ফুচকা বানিয়ে নিয়ে এসো। স্মৃতি এবং গৌরীর কথা শুনে চম্পা বিপদে পড়ে। এই রে, সর্বনাশ করেছে, আমার হাতে দই ফুচকা এদের কিভাবে ভালো লাগলো? কারণ আমি যখন দই ফুচকা বানিয়ে খেতে যাই তখন তো আমার মোটেই ভালো লাগে না। আর এখন তো বাড়িতে ফুচকাও শেষ হয়ে গেছে। অনেকদিন আগে ফুচকা ভেজে রেখেছিলাম, সেই ফুচকা দিয়েই কোনো রকমে আমি দই ফুচকা বানিয়ে দিলাম। আর এখন তো দেখছি আমি দই ফুচকা বানিয়ে একেবারে ফেসে গেলাম। কি হলো চম্পা, যাও বৌদিদের জন্য আরো দই ফুচকা বানিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, শুধু দই ফুচকা খেলে কিন্তু হবে না, তোমরা আর কি খাবে আমাকে বলে দাও, আমার বউ এক্ষুনি রান্না করে নিয়ে চলে আসবে। আরে না না, আমরা তো শুধু দই ফুচকাই খাবো, এছাড়া আমরা আর অন্য কিচ্ছু খাবো না। কারণ চম্পা যা দারুণ দই ফুচকা বানিয়েছে, সেই স্বাদ আমাদের মুখে কিন্তু একেবারে লেগে গেছে। কিন্তু বৌদি, আজকে তো আমার বাড়িতে ফুচকা শেষ হয়ে গেছে, তোমরা অন্য আর একটা দিন এসো, আমি তোমাদেরকে আবার দই ফুচকা বানিয়ে খাওয়াবো। আর তোমরা যেদিন আসবে আমাকে আগে থেকেই জানিয়ে আসবে, তাহলে আমি তোমাদের জন্য আরো বেশি করে ফুচকা বানিয়ে রাখতে পারবো। আর তোমরা তো জানোই এসব ফুচকা বানাতে কত সময় লাগে। চম্পার কথা শুনে স্মৃতি এবং গৌরীর আর কিছু করার থাকে না, তাই যে কটা ফুচকা প্লেটে থাকে তারা সেই ফুচকা এবার নিজেদের মধ্যে খাওয়ার জন্য কাড়াকাড়ি বাঁধায়। দীনেশ এবং বাদলের যা দেখে প্রচন্ড পরিমাণে রাগ হয়, তাই তারা বেশিক্ষণ নিজেদের স্ত্রীদেরকে নিয়ে সেখানে থাকতে চায় না। কিছুক্ষণের মধ্যেই তারা স্মৃতি এবং গৌরীকে নিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে এসেও স্মৃতি এবং গৌরী বারে বারে চম্পার দই ফুচকা নিয়ে আলোচনা করতে থাকে। সত্যি আজকে চম্পার হাতে দই ফুচকা খেয়ে আমি একেবারে পাগল হয়ে গেলাম। কিন্তু একটাই জিনিস খারাপ লাগছে, আজকে কিন্তু মন ভরে দই ফুচকা খেতে পারলাম না। তবে চম্পা তো ওর বাড়িতে আবার আমাদেরকে যেতে বলেছে, তাহলে ও আমাদেরকে আরো দই ফুচকা বানিয়ে খাওয়াবে। খুব তাড়াতাড়ি কিন্তু ওদের বাড়িতে যেতে হবে। এভাবে সেই দিনটা কাটে। আর পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার সময় দীনেশ এবং বাদল তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার পর অফিসে চলে যায়। আর বিকেলবেলা গৌরী এবং স্মৃতি বেরিয়ে পড়ে বাচ্চাদেরকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার জন্য। কিন্তু তারা যখন মাঝ রাস্তায় এসে পৌঁছায়
এই গৌরী, আমার না চম্পার হাতে দই ফুচকা খেতে খুব ইচ্ছা করছে। এখনো তো বাচ্চাদের স্কুল মনে হচ্ছে ছুটি হয়নি, আর এখান থেকে চম্পাদের বাড়িটা কিন্তু খুব বেশি দূরে নয়। চল আমরা চম্পাদের বাড়িতে যাই, চম্পার হাতে দই ফুচকা খেয়ে তারপর স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যাব। স্মৃতির কথা শুনে গৌরীও রাজি হয়ে যায়। তাই তারা দুজনে তখনই চম্পার বাড়িতে গিয়ে পৌঁছায়। আর হঠাৎই চম্পা বাড়িতে তাদের দুজনকে দেখে একেবারে চমকে ওঠে। চম্পা, তুমি আমাদেরকে কি দই ফুচকা খাওয়ালে বলো তো? তোমার হাতে দই ফুচকা খেয়ে আমরা একেবারে পাগল হয়ে গেছি। এমনকি কালকে সারা রাত ধরে শুধু তোমার দই ফুচকার স্বপ্ন দেখেছি। তুমি আমাদেরকে দই ফুচকা বানিয়ে খাওয়াও। কালকে তোমার হাতের ফুচকা খেয়ে আমাদের মন ভরেনি। এ তো আমি ভারী বিপদে পড়লাম। কালকেই তো রাত্রিবেলা আমার বাড়ি থেকে দই ফুচকা খেয়ে গেল, আর আজকে আবার চলে এলো। কি জ্বালা বলো তো। ও আচ্ছা, তোমরা তাহলে অত দূর থেকে আমার বাড়িতে ফুচকা খেতে এলে, নাকি অন্য কোনো দরকারে এসেছো? আরে না না, আসলে আমরা বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে এসেছি। আর বাচ্চাদের স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি নয়। তাই ভাবলাম তোমার বাড়ি থেকে আগে দই ফুচকা খেয়ে তারপর স্কুলে যাব। তাছাড়া বাচ্চাদের স্কুল তো এখনো ছুটি হয়নি। বেকার বেকার স্কুলের সামনে গিয়ে তো দাঁড়িয়েই থাকতে হবে। তুমি যাও, তুমি আমাদের জন্য আজকে বেশি বেশি করে ফুচকা বানিয়ে নিয়ে এসো। স্মৃতির কথা শুনে চম্পার খুবই রাগ হয়, কিন্তু তার যেহেতু কিছু করার থাকে না, তাই চম্পা রান্নাঘরে চলে যায়। আর রান্নাঘরে গিয়েই চম্পা তুহিনকে ফোন করে ঝগড়া করতে শুরু করে। তোমার বন্ধুর বউরা কি শুরু করেছে বলতো? কালকে এক গাদা ফুচকা খেয়ে গেল, আর আজকে আবার দই ফুচকা খেতে চলে এসেছে। এরকম লোভী মহিলা আমি তো আগে কখনো দেখিনি। আমি কি ওদের চাকর যে আমি ওদেরকে গাদা গাদা ফুচকা বানিয়ে খাওয়াবো? সে কি, বৌদিরা আজকেও বাড়িতে এসেছে? আর কি বা করবে বলো তো? বাড়িতে এসেছে যখন ওদেরকে তো তাড়িয়ে দেওয়া যায় না, তাই না? তুমি বরং অল্প করে ফুচকা বানিয়ে খাইয়ে দাও। আর হ্যাঁ, বৌদির সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু বৌদির আবার খারাপ ভাবতে পারে, বুঝেছো? এই বলে তুহিন ফোন রেখে দেয়। আর চম্পা রেগে গিয়ে অতিরিক্ত পরিমাণে কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা দিয়ে স্মৃতি ও গৌরীর জন্য দই ফুচকা বানায়। কিন্তু সেই দই ফুচকা যখন স্মৃতি এবং গৌরীকে খেতে দেওয়া হয়, তখন সেই ঝাল ঝাল দই ফুচকা খেয়ে তাদের আরো বেশি ভালো লাগে। উফ, কালকের দই ফুচকার থেকে আজকের দই ফুচকাগুলো আরো বেশি টেস্টি হয়েছে। চম্পা, আমার কিন্তু তোমার উপর এবার সন্দেহ হচ্ছে। সত্যি করে বলো তো, তুহিনদার সঙ্গে বিয়ের আগে তুমি কি ফুচকা বিক্রি করতে? স্মৃতির কথা শুনে চম্পার রাগ হলেও সে কিছুতেই রাগ প্রকাশ করতে পারে না, তাই সে মিথ্যা হাসির নাটক করতে বাধ্য হয়। আর কিছুক্ষণের মধ্যে স্মৃতি এবং গৌরী সমস্ত দই ফুচকা খেয়ে শেষ করে ফেলে। আর চম্পাকে আবার তাদের জন্য দই ফুচকা বানাতে হয়। চম্পার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। এভাবে অনেকক্ষণ ধরে চম্পার বাড়িতে বসে বসে তারা দুজনে দই ফুচকা খেতে থাকে। এভাবেই কখন যে সন্ধ্যা হয়ে যায় তাদের কোনো খেয়ালই থাকে না। আর এমন সময় দিনেশ স্মৃতিকে ফোন করে বলে, কি করছো তোমরা? কোথায় আছো? কতবার ফোন করেছি আমি, ফোনটা ধরছো না কেন? এই তো আমরা আজকেও চম্পাদের বাড়িতে এসেছি। চম্পা আজকেও আমাদেরকে অনেক টেস্টি একেবারে ঝাল ঝাল দই ফুচকা বানিয়ে খাওয়াচ্ছে। তোমরা কোথায় আছো? তোমরাও যদি দই ফুচকা খেতে চাও তাহলে চলে এসো চম্পাদের বাড়িতে। স্মৃতির কথা শুনে দিনেশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি, তোমরা আবারও তুহিনের বউয়ের কাছে দই ফুচকা খেতে গেছো? তোমরা এতটা লোভী কেন বলো তো? ফুচকা খাওয়ার লোভে তোমরা ভুলে গেছো যে ওদিকে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে। স্কুলের গেটের কাছে বাচ্চারা বসে বসে কান্নাকাটি করছে। স্কুলের টিচাররাও সব বাড়ি চলে গেছে, আর স্কুলের দারোয়ানের কাছে বসে বাচ্চাগুলো কান্নাকাটি করছে। স্কুল থেকে তোমাদেরকে কতবার ফোন করেছে, কিন্তু তোমরা একবারও ফোন ধরোনি। দই ফুচকা খেয়ে তোমাদের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। এই শুনে স্মৃতি এবং গৌরী দুজনেই ভয় পেয়ে যায়। এ বাবা, আমরা তো বাচ্চাদের কথা একদমই ভুলে গেছি। আসলে চম্পার হাতের এত টেস্টি দই ফুচকা সামনে থাকলে কিছু আর মনে থাকে বলো তো? তবে তুমি চিন্তা করো না, আমাদের আর অল্প কিছু ফুচকা খেতেই বাকি আছে। ফুচকাগুলো খেয়ে নিয়ে আমরা বাচ্চাদেরকে নিতে যাব। স্মৃতির কথা শুনে দিনেশের রাগ হয়, আর সে রাগ করে ফোন রেখে দেয়। যা দেখে চম্পাও প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ স্মৃতি এবং গৌরী নিজেদের বাচ্চার পরোয়া না করে এখনো পর্যন্ত দই ফুচকা খেতে ব্যস্ত থাকে। সমস্ত দই ফুচকা খাওয়ার পর তবেই তারা বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে যায়। আর রাত্রিবেলা যখন দিনেশ এবং বাদল অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তখন তারা তাদের স্ত্রীদেরকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে, কিন্তু তাতেও স্মৃতি এবং গৌরীর কিছু যায় আসে না। তারা আবার পরের দিন চম্পার বাড়িতে দই ফুচকা খেতে চলে যায়। এরকম ভাবে কয়েকদিন কাটে, আর এরই মধ্যে চম্পা প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। এমনই একদিন চম্পা জানালা দিয়ে দেখতে পায় যে স্মৃতি এবং গৌরী তারই বাড়ির দিকে আসছে। এই বলটু, তাড়াতাড়ি শোন, আজকে ওই কাকিমাগুলো আমাদের বাড়িতে দই ফুচকা গিলতে আসছে। আমি বাথরুমে লুকিয়ে পড়ছি। ওরা যখন আসবে তুই বলবি আমার মা বাড়িতে নেই, বলবি মা মামার বাড়িতে গেছে, ঠিক আছে? প্রত্যেকদিন ফুচকা খেতে চলে আসছে,
ওদের জন্য আমার কত কত টাকা নষ্ট হচ্ছে। 5টা-10টা ফুচকা খেলে তাও না হয় মানা যায়, এক একজনে 200-300টা করে ফুচকা খেয়ে নেয়। এই বলে চম্পা তাড়াতাড়ি করে বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে। আর তখনই সেখানে স্মৃতি এবং গৌরী দুজনে আসে। সেখানে এসেই তারা চম্পাকে ডাকতে শুরু করে দেয়। চম্পা, ও চম্পা, কোথায় তুমি? আমরা চলে এসেছি গো তোমার হাতে দই ফুচকা খেতে। কিরে গৌরী, চম্পা বাড়িতে নেই নাকি? কাউকে দেখতে পাচ্ছি না যে। কাকিমা, আমার মা তো বাড়িতে নেই, আমার মা মামার বাড়িতে গেছে। তোমরা আজকে আমাদের বাড়িতে দই ফুচকা পাবে না। আজকে তোমরা দোকান থেকে দই ফুচকা কিনে খেয়ে নাও। তোমরা প্রত্যেকদিন আমার মায়ের কাছ থেকে তো ফুচকা খেতে আসো, আর আমার মা প্রত্যেকদিন তোমাদের জন্য কষ্ট করে দই ফুচকা বানাই। আমার মাকে তোমরা একটা টাকাও তো দাও না। এই একদম পটর পটর করে কথা বলবি না বলে দিলাম। বাচ্চা মানুষ বাচ্চার মতোই থাকবি। তোর মা মামার বাড়ি থেকে কখন আসবে বল, আমরা তোর মায়ের জন্য অপেক্ষা করব। আমার মা আজকে বাড়িতে আসবে না, আর যদিও আসে তাহলে অনেক রাত হবে। এই শুনে স্মৃতি এবং গৌরীর কিছু করার থাকে না, তাই তারা নিজেদের বাড়িতে ফিরে যায়। কিন্তু চম্পা এবার প্রচন্ড পরিমাণে তাদের উপর রেগে যায়। তাই চম্পা এবার দিনেশকে ফোন করে বলে, দাদা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কিছু বলো না কেন? যেদিন প্রথমবার আমার বাড়িতে দই ফুচকা খেয়েছে তারপর থেকে প্রত্যেক দিন বৌদিরা আমার বাড়িতে আসছে, আর বৌদিদের জন্য দই ফুচকা বানাতে বানাতে আমি পাগল হয়ে যাচ্ছি। তোমরা প্লিজ এবার কিছু একটা করো। এরকম প্রত্যেকবার কারোর বাড়িতে এসে বিরক্ত করলে ভালো লাগে বলো? চম্পার কথা শুনে দিনেশের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, আর সে অপমানিত বোধ করে। আমি ওদেরকে অনেকবার বারণ করেছি, কিন্তু ওরা আমার কোনো কথাই শোনে না। কিন্তু এবার যে করেই হোক ওদেরকে লাইনে আনতেই হবে। যেখান থেকে ব্যাপারটা শুরু হয়েছিল সেখানে এই ব্যাপারটাকে শেষ করতে হবে। তুমি শোনো, আমি তোমাকে একটা ভালো আইডিয়া দিচ্ছি। তুমি ওদের দুজনকে ফোন করে কালকে তোমার বাড়িতে ডাকো, আর কালকে তুমি ওদের জন্য স্পেশাল ভাবে দই ফুচকা বানাবে। তবে হ্যাঁ, সেই ফুচকার মধ্যে বিশেষ কিছু থাকবে। দিনেশ খুব ভালো মতো চম্পাকে তার প্ল্যানিং এর কথা বুঝিয়ে দেয়। দিনেশের প্ল্যানিং চম্পার খুবই পছন্দ হয়, তাই সেদিনই রাত্রিবেলা চম্পা স্মৃতি এবং গৌরীকে ফোন করে পরের দিন দই ফুচকা খাওয়ার জন্য বাড়িতে নিমন্ত্রণ জানায়। এর ফলে স্মৃতি এবং গৌরী প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর তারা চম্পার বাড়িতে গিয়ে অনেক অনেক ফুচকা খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু পরের দিন চম্পা দই ফুচকা বানানোর পর সেই ফুচকাগুলোর মধ্যে ছোট ছোট আরশোলা দিয়ে দেয়। এর ফলে স্মৃতি এবং গৌরী যখন সেই দই ফুচকা খেতে যায় তখন তারা ফুচকার মধ্যে আরশোলা দেখে ভয় পেয়ে যায়। এ বাবা, ফুচকার মধ্যে আরশোলা কোথা থেকে এলো? এ মা, ছি, আমার গা গোলাচ্ছে। ইস, আমি যদি দেখতে না পেতাম তাহলে তুই আরশোলা দেওয়া ফুচকাই খেয়ে নিতাম। এমন বলতে না বলতে স্মৃতি প্রচন্ড পরিমাণে বমি করতে শুরু করে, আর গৌরীও ফুচকার মধ্যে আরশোলা দেখে বমি করতে থাকে। এভাবে সেদিন তারা দুজনে মিলে চম্পার বাড়িতে প্রচন্ড পরিমাণে বমি করে, আর সেদিন তারা কোনো রকম ফুচকা না খেয়ে বাড়িতে ফিরে আসে। এমন ঘটনার পর থেকে স্মৃতি এবং গৌরী কখনোই দই ফুচকা খাওয়ার নাম করে না, আর নাইবা তারা কখনো চম্পার বাড়িতে গিয়ে তাকে বিরক্ত করে। কারণ এখন ফুচকা দেখলেই তাদের আরশোলার কথা মনে পড়ে, এমনকি তারা আর কখনো ফুচকা খাবে না বলে ঠিক করে। রিঙ্কি, মৌমিতা এবং দীপা 3 বোন তাদের বাবা ও মায়ের সঙ্গে নলপুর নামক গ্রামে বাস করত। তারা 3 বোন মেকআপ করতে খুবই ভালোবাসত। একদিন সকালবেলা 3 বোন যখন মেকআপ করতে ব্যস্ত ছিল, এই দিদি, আমাদের কিন্তু ফাউন্ডেশন আর কনসিলার শেষ হয়ে গেছে, বাবার কাছে টাকা চাইতে হবে, না হলে আমরা আর মেকআপ করতেই পারবো না। দূর, বাবার কাছে সবসময় হাত পেতে টাকা চাইতে আর ভালো লাগে না। দেখিস তো বাবা কেমন করে, আর তার থেকে বেশি আমাদের মা একটা টাকাও দিতে চায় না। হ্যাঁ, টাকা চাইতে গেলে শুধু একটাই কথা বলবে, তোদের 3 জনের বিয়ের জন্য টাকা জমাতে হবে, টাকা নষ্ট করলে হবে না। এই শোন না, আমরা তো 3 জনই খুব ভালো মেকআপ করতে পারি। আমরা সেজে গুজে যখন বাইরে বেরোই তখন তো আমাদেরকে অনেকেই সাজিয়ে দেওয়ার কথা বলে। আমরা 3 বোন মিলে যদি একটা বিউটি পার্লার খুলতে পারতাম কেমন হতো বলতো? তাহলে তো খুবই ভালো হতো। আমরা 3 বোনই বিউটি পার্লার চালিয়ে নিজেরাই টাকা ইনকাম করতে পারতাম, তখন আর বাবার কাছে হাত পেতে টাকা চাইতেও হতো না। বিউটি পার্লার খুলতে পারলে আমাদেরকে আর নিজেদের জন্য আলাদা করে মেকআপ প্রোডাক্টও কিনতে হবে না, পার্লারের মেকআপ দিয়েই আমাদের কাজ চলে যাবে। ঠিক তখনই সেখানে তাদের মা চন্দ্রিমা দেবী চলে আসে। ও আচ্ছা, বুঝলাম, তোদের মাথায় তাহলে সবসময় মেকআপের কথাই চলতে থাকে। মেকআপ ছাড়া তোদের আর কোনো কাজ নেই, তাই না? আর তোদের মেকআপ করতে করতে ভাবনা চিন্তা কতদূর পর্যন্ত এগিয়ে গেছে। তোরা নির্লজ্জ মেয়েদের মতো বিউটি পার্লার খুলবি। তোরা জানিস বিউটি পার্লার কত খারাপ জায়গা? বিউটি পার্লারকে সবাই ভালো চোখে দেখে না। আমরা জানতাম, তোমরা জানতে পারলে ঠিক এই কথাগুলোই বলবে। আর বিউটি পার্লার খারাপ জায়গা এই কথাটা অন্তত তুমি বলো না। আমরা জানি তো বিউটি পার্লার খোলার পারমিশন তোমাদের কাছ থেকে আমরা কখনোই পাবো না। হ্যাঁ, তোরা ঠিকই বুঝেছিস। তোরা যাই করিস না কেন,
তোদেরকে আমি বিউটি পার্লার খুলতে কখনোই দেব না। তার থেকে ভালো একটা জামা কাপড়ের দোকান খুলে দিচ্ছি, 3 জন মিলে জামা কাপড় বিক্রি কর। সত্যি মা, তুমি না মাঝে মধ্যে এমন কথা বলো, শুনলেই রাগ হয়। যাও তো এখান থেকে, আমাদেরকে মেকআপ করতে দাও। এভাবেই 3 বোন আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাদের 3 বোনের প্রথম থেকেই বিউটি পার্লার খোলার খুবই ইচ্ছা ছিল, কিন্তু তারা তাদের বাবা মায়ের ভয়ে তাদের ইচ্ছাটাকে চেপে রাখত। এরকম ভাবেই কয়েকদিন কাটে। একদিন তাদের এক প্রতিবেশী মীনাক্ষী কাকিমা ফোন করে। হ্যালো, কি করছো রিঙ্কি? এই আমি বলছি যে আসলে আমার ভাইয়ের বিয়েতে যাব, বুঝলে? আর আমি এখন প্রেগন্যান্ট। তোমরা তো জানোই আমার পক্ষে এখন পার্লারে গিয়ে মেকআপ করা সম্ভব নয়। তোমরা 3 বোন তো খুবই ভালো মেকআপ করতে পারো, তোমরা বাড়ি এসে আমার মেকআপ করে দেবে? হ্যাঁ কাকিমা, নিশ্চয়ই, তুমি চিন্তা করো না, আমরা 3 বোন সময় মতো পৌঁছে যাব। ঠিক তখনই তাদের মা সেখানে চলে আসে। চন্দ্রিমা দেবী কোনো কথা না বলে রিঙ্কির হাত থেকে ফোনটা কেড়ে নেয়। হ্যালো, আমার মেয়েরা কোথাও যাবে না, বুঝেছো? আমার মেয়েদেরকে কি পেয়েছো তুমি? হ্যাঁ, আমার মেয়েরা কি তোমার চাকর নাকি? তুমি ডাকবে আর আমার মেয়েরা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের মেকআপ করে দেবে? রাখো ফোন, চুপ করে। এই বলে চন্দ্রিমা দেবী ফোনটা কেটে দেয়। মা, তুমি কিন্তু এটা ঠিক করলে না। তুমি সবসময় এরকম করো। আমরা মীনাক্ষী কাকিমার বাড়িতে গেলে কি হবে বলো? আরে বাবা, তোর এই ফালতু কাজের চিন্তা ভাবনা মাথা থেকে বের করবি কবে বলতো? ভালো ঘরে ছেলে মেয়েরা এসব মেকআপ করে না। আমাদের গ্রামের লোকজন ছিছি করে তোদেরকে দেখে। তোরা এখন সবার বাড়ি বাড়ি গিয়ে মেকআপ করবি, 5টা লোক 10টা লোক যখন জানবে তখন কি বলবে? মা, তোমাদের তো দেখছি সবকিছুতেই প্রবলেম। আমাদের 3 বোনের বিউটি পার্লার খোলার ইচ্ছা, তোমরা আমাদেরকে বিউটি পার্লার খোলার পারমিশন দিচ্ছ না। বললে বিউটি পার্লার খোলা ছাড়া যা ইচ্ছা করতে। আমরা যদি এবার সবার বাড়িতে গিয়ে মেকআপ করি সেটাতেও প্রবলেম। তাহলে আমরা করবোটা কি বলো? মেকআপ ছাড়া অন্য যা কিছু কর, শুধু মেকআপ আর মেকআপ। তোর বাবা যদি জানতে পারে তোরা লোকের বাড়িতে মেকআপ করতে গেছিস, তোদেরকে আর বাঁচিয়ে রাখবে না বলে দিলাম। বাড়ির বাইরে এক পাও যেন না বেরোই, এই আমি বলে দিলাম। এই বলে চন্দ্রিমা দেবী সেখান থেকে চলে যায়। দূর, ভালো লাগে না এসব। মা সবসময় আমাদের সঙ্গে এমন করে। আমাদের যেটা ভালো লাগে সেটা কখনোই করতে দেয় না। আমি বুঝতে পেরেছি, এবার যা করার বাবা মায়ের আড়ালে গিয়েই করতে হবে। মীনাক্ষী কাকিমা আমাদেরকে সন্ধ্যেবেলা মেকআপ করতে ডেকেছে, তাই তো? চল, আজকে আমরা বাবা মাকে মিথ্যা কথা বলে মীনাক্ষী কাকিমার বাড়িতে যাব। মাকে বলবো আমরা 3 জনে আমাদের বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাচ্ছি। এভাবে 3 বোন নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে। সন্ধ্যেবেলা তারা 3 বোন তাদের মাকে মিথ্যা কথা বলে মীনাক্ষী দেবীর বাড়িতে চলে যায়। 3 বোন মিলে খুব সুন্দরভাবে মীনাক্ষী দেবীকে সাজিয়ে দেয়। আরে বাহ, তোরা 3 জনে তো আমাকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছিস। আমি তো নিজেকে নিজেই চিনতে পারছি না যে সত্যি তোরা এত ভালো মেকআপ করেছিস না। আমি যদি পার্লারে যেতাম, পার্লার থেকেও আমাকে এত ভালো মেকআপ করে দিতে পারতো না। এই নে, আমি খুশি হয়ে তোদেরকে 5000 টাকা দিলাম। 5000 টাকা পেয়ে 3 বোন ভীষণ খুশি হয়। সেই টাকা নিয়ে তারা 3 জনেই মেকআপ প্রোডাক্ট কিনতে চলে যায়। শপিং করে বাড়ি ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। তখন প্রায় রাত 11টা বাজে। গ্রামের রাস্তাঘাট পুরোপুরি অন্ধকার ছিল। সেই সঙ্গে পুরো অঞ্চলটা নির্জন ছিল, কাউকে রাস্তায় দেখা যাচ্ছিল না। 3 বোন খুবই তাড়াহুড়ো করে বাড়ির দিকে হাঁটতে থাকে। সেই সময় তাদের সামনে থেকে একটা গাড়ি চলে যায়। সেই গাড়িতে ছিল ওই গ্রামের প্রধান সাহেব মনোরঞ্জন বাবুর 3 ছেলে, সাগর, উত্তম এবং রাজেশ। এই মাঝরাতে কি দেখলাম রে বাবা, এত রাতে এই 3 সুন্দরী হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? অনেকদিন ধরেই ভাবছিলাম এদের পেছনে লাগবো, আজকে তাহলে সেই সুযোগটা পেয়েই গেলাম। চল চল, এদের 3 জনকে বিরক্ত করে আসি। রাস্তায় তো এমনি এখন কেউ নেই, চল। এই না রে, আমার খুব ভয় করছে। আমাদের বাবা যদি জানতে পারে তাহলে তো আমাদের খুব মারধর করবে, তখন কি হবে? আরে মূর্খ, আমাদের বাবা হলো আমাদের গ্রামের প্রধান। আমাদের বাবা সবসময় আমাদের সাপোর্টেই কথা বলবে, বুঝেছিস? এই বলে প্রধান সাহেবের 3 ছেলে রিঙ্কি, মৌমিতা এবং দীপার কাছে যায়। তারা 3 জনে 3 বোনের হাত ধরে। কি ব্যাপার সুন্দরীরা, এত রাতে কোথা থেকে বাড়ি ফিরছো? চলো, আজকে আমরা তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। আমাদের গাড়িতে উঠে বসো। ছাড়ো, কি করছো তোমরা? আমাদের হাত ছাড়ো বলছি। আমাদেরকে যেতে দাও, না হলে কিন্তু আমরা চেঁচামেচি করব। 3 বোনের মধ্যে সবচেয়ে ছোট বোন দীপা কোনো রকমে রাজেশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে এবং সে গ্রামের লোকেদেরকে ডেকে সেখানে নিয়ে আসে। গ্রামের লোকজন মিলে প্রধান সাহেবের 3 ছেলেকে খুবই মারধর করে। পরের দিন সকালে তাদের 6 জনকে নিয়ে প্রধান সাহেবের কাছে বিচার বসানো হয়।
আমার ছেলেরা যে নোংরা কাজ করেছে তার জন্য আমি খুবই লজ্জিত। আমি সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, বিশেষ করে রিঙ্কির বাবা মায়ের কাছে। যেহেতু সারা পাড়ায় এদের বদনাম হয়েছে, এই জন্য আমি ঠিক করেছি আপনার 3 মেয়ের সঙ্গে আমার 3 ছেলের বিয়ে দেব। না, আপনার ছেলেদের সঙ্গে আমরা বিয়ে করব না, এরা খুবই বাজে। এই শয়তান ছেলেগুলোর সঙ্গে আমরা কিছুতেই সংসার করতে পারবো না। চুপ কর, তোদেরকে বারবার বলেছিলাম বাড়ির বাইরে বেরোবি না তোরা। মেকআপের চক্করে পড়ে আজকে তোদের এত বড় সর্বনাশ হলো। তোদের জন্য আমাদের মান সম্মানটা শেষ হয়ে গেল। এখন কিছু করার নেই, প্রধান সাহেবের ছেলেদের সঙ্গেই তোদেরকে বিয়ে করতে হবে। এভাবে জোর করে চন্দ্রিমা দেবী তার 3 মেয়ের সঙ্গে প্রধান সাহেবের 3 ছেলে সাগর, উত্তম এবং রাজেশের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর 3 বোনের জীবন খুবই দুর্বিষহ হয়ে ওঠে, কারণ প্রধান সাহেবের 3 ছেলে বাধ্য হয়ে তাদের 3 বোনকে বিয়ে করেছিল। তাদের 3 জনেরই আগে থেকে নিজের নিজের পছন্দের গার্লফ্রেন্ড ছিল, আর তারা তাদের সঙ্গেই বিয়ে করতে চাইতো। সেই জন্য তারা কারণে অকারণে নিজের নিজের বউদের উপর অত্যাচার করত। এই 3 বোনের জন্য আমাদের জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এদের 3 বোনকে কোনো রকমে আমাদের বাড়ি থেকে তাড়াতেই হবে, শুধুমাত্র সুযোগের অপেক্ষা। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন তাদের বাড়িতে মীনাক্ষী কাকিমা আবার মেকআপ করতে আসে। 3 বোন খুবই খুশি হয়ে তার মেকআপ করতে শুরু করে। ঠিক সেই সময় প্রধান সাহেবের 3 ছেলে সেখানে আসে। তোদের এত বড় সাহস! তোরা কি আমাদের বাড়িটাকে বিউটি পার্লার পেয়েছিস নাকি? হ্যাঁ, এটা কি বিউটি পার্লার? তোরা কার কাছ থেকে অনুমতি নিয়ে একে সাজাচ্ছিস? আমরা বলেছি তোদেরকে? ভিখারির মেয়ে কোথাকার, তোদের কোনো জিনিসের কি অভাব আছে যে তোরা মেকআপ করে টাকা ইনকাম করার চেষ্টা করছিস? আমরা তোদের মুখও দেখতে চাই না, আর তোদের মতো ফালতু মেয়েদেরকে বিয়ে করাটাই আমাদের ভুল হয়েছে। বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। সেই সময় প্রধান সাহেব বাড়িতে না থাকায় 3 বোন খুবই অসহায় হয়ে পড়ে। 3 ভাই মিলে তাদেরকে খুবই মারধর করে এবং তাদের 3 জনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। 3 বোন দুঃখী মনে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। তখন তাদের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে খুবই সুন্দর দেখতে শ্রেয়া নামে একটি যুবতী মেয়ে নেমে আসে। এক্সকিউজ মি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কোথায় বলতে পারবে? রিঙ্কি কিছু বলতে যাবে কি, ঠিক তখনই হঠাৎ করে উপরের ব্যালকনি থেকে কেউ একজন 1 বালতি জল শ্রেয়ার মাথার উপর ঢেলে দেয়। শ্রেয়ার মেকআপ পুরোপুরি ধুয়ে যায়। এ বাবা, এটা কি হলো? আমার গায়ে জলকে ঢেলে দিল। ও শিট, এবার আমি কি করব? আজকে আমার ফাইনাল মডেলিং শো আছে। ঠিক সময় আমি শোতে যেতে না পারলে আমার লাইফটা পুরো শেষ হয়ে যাবে। আমি অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি, আমার হাতে সময় খুবই কম আছে। এবার আমি কার কাছে মেকআপ করতে যাব? আপনি ভয় পাবেন না, আমরা 3 বোন খুব সুন্দর মেকআপ করতে পারি। আমরা 3 জন মিলে একসঙ্গে আপনার মেকআপ করে দিলে খুব তাড়াতাড়ি আপনার মেকআপ হয়ে যাবে। আপনি আমাদের উপর বিশ্বাস করতে পারেন। রিঙ্কির কথা শুনে শ্রেয়া খুবই খুশি হয়। 3 বোন মিলে রাস্তার ধারে শ্রেয়াকে একটা জায়গায় বসিয়ে তার খুব সুন্দর মেকআপ করে দেয়। শ্রেয়া ঠিক সময়ে মডেলিং শোতে গিয়ে উপস্থিত হয়। শ্রেয়া মডেলিং শো খুবই ভালো মতো পারফর্ম করে। এর ফলে সে আরো একটি বড় মডেলিং শোতে চান্স পায়। শ্রেয়া 3 বোনের প্রতি খুবই খুশি হয়ে বলে, আজকে তোমাদের জন্য আমার লাইফটা শেষ হতে হতে বেঁচে গেল। আজকে যদি আমি ঠিকমতো মডেলিং শোতে পৌঁছাতে না পারতাম তাহলে যে কি হতো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা নিশ্চয়ই অনেক বড় মেকআপ আর্টিস্ট, তাই না? তোমরা কোথায় থাকো? তারা 3 বোনে শ্রেয়াকে তাদের জীবনে ঘটে যাওয়া দুঃখের কথা জানায়। তাদের কথা শুনে শ্রেয়ার ভীষণ খারাপ লাগে। দেখো, তোমাদেরকে হয়তো আমি বিউটি পার্লার খুলে দিতে পারবো না, তবে হ্যাঁ, আমার বাড়িতে তোমাদের 3 জনকে আমি আশ্রয় দিতে পারি। আমার বাড়িতে থেকেই তোমরা আপাতত মেকআপ করার কাজটা শুরু করো। ধীরে ধীরে তোমরা বিউটি পার্লার ওপেন করো। শ্রেয়ার কথা শুনে 3 বোন ভীষণ খুশি হয়। 3 বোন মিলে শ্রেয়ার বাড়িতে গিয়ে থাকা শুরু করে। তারা সেখান থেকে মেকআপ করা শুরু করে দেয়। ধীরে ধীরে সেখানে অনেক মহিলা এবং মেয়েরা মেকআপ করতে আসতে থাকে। কয়েক মাসের মধ্যেই 3 বোন অনেক টাকা সঞ্চয় করে ফেলে। সেই টাকা দিয়ে তারা পরবর্তীকালে একটা বড় বিউটি পার্লার খোলে। কয়েক বছর পর তাদের বিউটি পার্লার শহরের সবচেয়ে নামকরা বিউটি পার্লারে রূপান্তরিত হয়। এভাবে 3 বোনের বিউটি পার্লার খোলার স্বপ্ন পূরণ হয়।